श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। सहना भवतु, सहनो भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। হরিঃ ওম। সর্বেষাং কথম সন্তি। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ। আমরা ভালো আছি বললে এটা সংস্কৃততে কিভাবে বলি? আমি এর সংস্কৃত হচ্ছে আহম। তাহলে হবে আহম ভালো আছি। ভালো এর সংস্কৃত হচ্ছে সম্যক। আর আছি আস ধাতু থেকে উত্তম পুরুষের একবচনে মিলে গিয়ে হবে अस्मि। আহম সম্যক अस्मि। আর কেউ যদি ভালো না থেকে থাকেন, যে কোনো কারণে হোক, তাহলে কি বলবেন? আহম সম্যক নাস্তি, নাসমি। অর্থাৎ আসমি এর আগে একটা ন যোগ করে দিব, নাসমি। তাহলে হচ্ছে আমি ভালো নেই, এটা বোঝায়। এবার বলুন সর্বেষাং কথম সন্তি। अहम अहम सम्यक अस्मि। বাহ। আশুতোষ মহোদয়, আপনি বলুন। अहम सम्यक अस्ति। আসমি। अस्मि अस्मि। হ্যাঁ, ঠিক আছে। আম, পলাশ বিশ্বাস, আপনি কি আছেন? আচ্ছা। আহ, তাহলে অঙ্কুশ ধর মহোদয়, আপনি কি আছেন? দিদি নমস্কার। নমস্কার। ভবান কথম अस्ति? अहम सम्यक अस्मि। বাহ, ঠিক আছে। তাহলে আহ আমরা জানি যে আমাদের যে টপিকগুলো ছিল সেগুলো সব শেষ। আমাদের পরীক্ষা খুব কাছেই, আমাদের 28 তারিখ হচ্ছে পরীক্ষা। তো পরীক্ষার আগে হচ্ছে আমরা প্রথম থেকে যা যা পড়েছি সবগুলো রিভাইজ করব। এইগুলো যে বেসিক যে প্রশ্নগুলো আমরা সংস্কৃততে পড়ি, আহ আহ, কোনো একটা কনভারসেশন শুরু করার সময় যা যা বলি সেগুলো আমরা হচ্ছে রিভাইজ করব। গত ক্লাসে হচ্ছে আপনাদের প্রশ্নটা আলোচনা করা হয়েছিল, সেটা সম্পর্কিত আর কোনো জিজ্ঞাসা কি কারো আছে? ঠিক আছে, আমি নেই ধরে নিলাম। হ্যাঁ, বলুন। প্রশ- প্রশ্নগুলো যদি একটু রিভাইজ দিলে ভালো আর কি, প্রশ্নটা একটু বুঝিয়ে দিলে। আচ্ছা, আপনাদের প্রশ্নে প্রথমে হচ্ছে ওই গতবারের মতো আমরা যেরকম মধ্যবর্তী পরীক্ষায় একটা গল্পের অংশ পাঠ করে পাঠিয়েছিলাম রেকর্ড করে, সেরকম একটা থাকবে। ওটাতে থাকবে 5 নম্বর। তারপর একটা অনুচ্ছেদ বাংলায় থাকবে, সেটাকে সংস্কৃত হরফে লিখতে হবে, অর্থাৎ দেবনাগরী হরফে লিখতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের দেবনাগরী হরফগুলো জানতে হবে, সাথে হচ্ছে যুক্তাক্ষরগুলো কোনটা কিভাবে হয় সেটা হচ্ছে আমাদের জানতে হবে। তো ওটা হচ্ছে আমরা কোথা থেকে দেখবো? ওই যে প্রথম দিকের আমাদের যে ক্লাস নোটগুলো আছে সেগুলো ধরে ধরে হচ্ছে আমরা এগোবো। আমরা ওগুলো দেখবো, তারপর বই তো আছে, বইয়ে যুক্তাক্ষর, বর্ণমালা সবগুলো আছে। এরপর হচ্ছে আমাদের টপিক আছে হচ্ছে শব্দরূপ বা ধাতুরূপ। শব্দরূপ গতবার যেভাবে এসেছিল সেভাবে আর আসবে না। শব্দরূপ গতবার কিভাবে এসেছিল? আম, মানে কোন একটা শব্দের তৃতীয় রূপ বা চতুর্থী রূপ এরকম করে লিখতে বলেছিল। তো এবার ওভাবে থাকবে না। শব্দরূপের প্রয়োগ আমরা কোথায় করব? বাক্য গঠনে। আমাদের এবার একটা বাক্য গঠন আছে। আহ বাক্য গঠনটা গতবারও ছিল অবশ্য। ওখানে হচ্ছে আমাদের এই শব্দরূপের প্রয়োগগুলো লাগবে। কেন? ধরুন আমি একটা বাক্য করছি, সেখানে একটা শব্দের দ্বিতীয় রূপ আমার লাগছে। এখন আমি যদি ওই দ্বিতীয় রূপটা না জানি তাহলে আমি কিভাবে বসাবো? তাই হচ্ছে আমাকে আহ একদম বেশ বহুল ব্যবহৃত যে শব্দগুলো, যেমন নর শব্দ, অকারান্ত পুংলিঙ্গ নর শব্দ, তারপর আকারান্ত স্ত্রীলিঙ্গ লতা, তারপর ফল, তারপর হচ্ছে মুনি। মুনি হচ্ছে হ্রস্বইকারান্ত পুংলিঙ্গ শব্দ। তো এই ধরনের যে কমন কমন, যে একদম বেশি ব্যবহৃত হয় এরকম কিছু শব্দের আমাদের রূপগুলো জানা থাকতে হবে। এরপর হচ্ছে আর কি ছিল? আচ্ছা, সন্ধি। আমরা নতুন করে এই
মধ্যবর্তী পরীক্ষার পরে যা যা শিখেছি, যেমন প্রত্যয়, সন্ধি, এগুলোর একটা একটা করে সেকশন থাকবে। প্রত্যয়গুলো কিভাবে আসবে? শূন্যস্থান আকারে। অর্থাৎ আপনাদেরকে ব্র্যাকেটে হচ্ছে ওই ধাতুরূপটা দেওয়া থাকবে, ওই ধাতুরূপ যেমন দৃশ ধাতু দেওয়া থাকলো, ওটার সাথে আপনাকে দৃশ ধাতুর সাথে বাক্য বুঝে বুঝে নিতে হবে যেটা তো কোন প্রত্যয় হবে। দৃশ ধাতুর সাথে ধরুন তুমুন হলো, তাহলে কি হবে? দ্রষ্টুম। তো ওটা হচ্ছে বাক্য বুঝে ওটা বুঝে নিতে হবে যে এটা কি দ্রষ্টুম হবে নাকি দৃষ্টবা, অর্থাৎ তোয়াচ হবে, নাকি আমরা যে আর দুটো শিখেছি কি তাবাতু আর তা, এইগুলোর মধ্যে হচ্ছে। তো ওইভাবে করে হচ্ছে আপনাদের শূন্যস্থানের মতো করে থাকবে। আর ধাতুরূপটা গতবার দিয়ে দেওয়া হয়েছিল, এবারও হয়তো দিয়ে দিবে। এই যে ব্রেকেটের পাশেই হচ্ছে যে কোন ধাতু থেকে এটা আসছে সেটা দিয়ে দিবে। আর কি ছিল? আর হচ্ছে হ্যাঁ, সন্ধি থেকে একটা সঠিক উত্তরের মতো ছিল। সন্ধি আমরা জানি যে রুলস গুলো একটু মনে রাখা কঠিন, তাই সরাসরি রুলস লিখুন, মানে এই যে এই শব্দটা কিভাবে হবে, ওই এত নাম্বার রুলসটা লিখুন, ওভাবে করে আসবে না। সঠিক উত্তরের মতো করে আসবে, যাতে হচ্ছে আপনারা দেখেই চিনতে পারেন। যেমন খুব কমন যেগুলো সেগুলো থাকবে। গতবার যেমন এসেছিল যে সাদা যোগ এভা, সাদাইভা। তো এটা কোনটার সাথে যুক্ত হয়, সেটা এভাটা এর জায়গায় আন্ডারলাইন করা ছিল যে এখানে কোনটা হবে। তো সাদাইভা এটা হচ্ছে আমাদের খুব কমন একটা শব্দ, এটা আমরা গল্প অনেকবার পেয়েছি। তারপর হচ্ছে সন্ধির ক্ষেত্রেও এটা হচ্ছে স্বরসন্ধির একটা নিয়ম। তো এভাবে করে হচ্ছে আমাদের আম, জানতে হবে যে সন্ধি বিচ্ছেদটাও জানতে হবে, তারপর সন্ধি করে কি শব্দ হচ্ছে সেটাও জানতে হবে। সন্ধি গেল, তারপর হচ্ছে বাংলা অনুবাদ আর সংস্কৃত অনুবাদ। এটার জন্য হচ্ছে আমাদের আম, ধাতুরূপ বা লট লকার, যে লকারগুলো আছে সেগুলোতে, আর হচ্ছে শব্দরূপে ভালো দখল থাকতে হবে। বাংলা থেকে সংস্কৃত অনুবাদ বা সংস্কৃত থেকে বাংলা অনুবাদ, দুটোর ক্ষেত্রে। কারণ আমরা একটা লাইন বুঝে সেটাকে বাংলায় অনুবাদ করতে আমাদের কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে। যে আমরা একটা দেখলাম যে শীর্ষাবাহ, দেখুন কোথায় শিশু আর কোথায় শীর্ষাবাহ। এখন আমরা যদি না জানি যে শিশু শব্দের একটা রূপ হচ্ছে শীর্ষাবাহ, এটা হচ্ছে প্রথমার বহুবচনের রূপ, তাহলে আমরা কোনোদিন বলতে পারবো না যে শীর্ষাবাহ দেখে যে এটা শিশুদেরকে বোঝাচ্ছে। তাহলে আমাদের শব্দগুলো দেখে চিনতে হবে আগে যে হ্যাঁ এটা এই শব্দ থেকে এসেছে, এটা তৃতীয় রূপ, এটা চতুর্থী রূপ, এরকম করে আগে চিনতে হবে, তারপর আমরা অনুবাদটা করতে পারবো। তারপর সংস্কৃত অনুবাদটাও সেম, যে বাংলা থেকে আমরা যখন করব যে আমরা আমরা এর সংস্কৃত কি, তারপর সে এর সংস্কৃত কি, তারপর হচ্ছে নতুন আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে অব্যয়। যেমন বললো যে আহ, রাম এবং সীতা, তো এবং এই শব্দটা তো আসবে অব্যয় থেকে। এবং এর সংস্কৃত কি? চ। হ্যাঁ, চ। তাহলে আমাদের এটা জানতে হবে যে এবং এর সংস্কৃত চ, তাহলে হচ্ছে আমরা ওই অনুবাদটা করতে পারবো। তো এটার জন্য হচ্ছে আমাদের ধাতুরূপ, শব্দরূপ, আর হচ্ছে অব্যয়গুলো, এগুলো ভালো করে জানতে হবে। আর কোনটা কখন প্রয়োগ হয় সেটাও বুঝতে হবে। আর কি ছিল? আর হচ্ছে কারক বিভক্তি বচন। আচ্ছা, আম, এগুলো তো আহ, দেয়া থাকবে, অর্থাৎ হচ্ছে একটা শব্দে নিচে আন্ডারলাইন করা থাকবে একটা বাক্যের। তো সেই শব্দটাতে কোন বিভক্তি কোন বচনে আছে সেটা বলতে হবে। অথবা হচ্ছে যদি সেটা কোনো যদি ক্রিয়াপদ হয় তাহলে হচ্ছে কোন লকার এবং কোন বচন, কোন পুরুষ কোন বচনে আছে সেটা বলতে হবে। এটা হচ্ছে শব্দের বিশ্লেষণ। আর আমাদের টপিকগুলোর মধ্যে মোটামুটি হচ্ছে প্র্যাকটিসের বিষয় যেগুলো আছে সেটা হচ্ছে আমরা মধ্যবর্তী পরীক্ষার পর যেগুলো শিখেছি সেটা হচ্ছে অব্যয়, প্রত্যয়গুলো, তারপর হচ্ছে সন্ধি, এগুলোই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট টপিকগুলো। এগুলো হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে। এই পরীক্ষার আগে আর দুটো ক্লাস আছে বোধহয়, দুটো কি তিনটে ক্লাস আছে। তো এই তিনটা ক্লাসে হচ্ছে আপনাদেরকে এই যে অনুবাদগুলো সেগুলো হচ্ছে হালকা ধারণা দেওয়া হবে, প্র্যাকটিস করানো হবে। আর হচ্ছে আম, প্রত্যয়গুলো ওটা হচ্ছে প্র্যাকটিস করানো হয়। আজকের ক্লাসে আমরা একদম প্রথম থেকে শুরু করব। গত ক্লাসে কি কিছু আলোচনা করা হয়েছিল? প্রশ্ন আলোচনা হয়েছে দিদি, প্রশ্ন আচ্ছা, কোনো টপিক আলোচনা প্রশ্ন হয়নি না? না। আচ্ছা, তাহলে আমরা একদম শুরু থেকে শুরু করব। শুরুর একদম প্রথম ক্লাসটাতে আমরা কি শিখেছিলাম? লকার। না, শুরুর ক্লাসে তো আমরা লকার শিখিনি। আচ্ছা, আমরা লকার শিখেছিলাম বোধহয়, হ্যাঁ। আপনাদের এটা দিয়ে, আপনার এটাতে লকার দিয়ে শুরু হয়েছিল। ঠিক আছে, আমরা তখন কি প্রথম ক্লাসে হচ্ছে একদম বাক্য গঠন করা শিখে গেছিলাম। এরপর হচ্ছে বাক্যগুলো কিভাবে হয়েছে সেটা পরে শিখেছি। আচ্ছা, তো প্রথম দিকের টপিকগুলোর একটা হচ্ছে আমাদের সংস্কৃততে কি কি আছে সেটা জানা। কি কি আছে? আমাদের প্রথমেই জানতে হবে হচ্ছে পুরুষ, বচন আর লিঙ্গ। আমাদের সংস্কৃততে কয়টা পুরুষ? তিনটা। তিন পুরুষ। প্রথম হ্যাঁ, পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ।
হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ দিদি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখুন, আমরা পুরুষ তিন প্রকার পড়েছি, বাংলাতেও সেম। আহ প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। উত্তম পুরুষ কোনগুলো? আমি, আমরা জাতীয় যা শব্দ আছে, এবং সংস্কৃততে হচ্ছে আসমাত শব্দের সবগুলো রূপ। আসমাত শব্দের আমরা ব্যাকরণ কৌমুদীতে বা কণিকাতে যে শব্দ রূপগুলো দেখেছি সবগুলো হচ্ছে উত্তম পুরুষ। মধ্যম পুরুষ কোনগুলো? ইউসমাত শব্দের শব্দরূপগুলো। ইউসমাত শব্দের একদম প্রথমা থেকে শুরু করে সম্বোধন পর্যন্ত যতগুলো রূপ আছে সবগুলো হচ্ছে মধ্যম পুরুষ। আর এই বাদে মানে আসমাত, ইউসমাত এই শব্দগুলো বাদে বাকি যা কিছু আছে সব হচ্ছে প্রথম পুরুষ। বাংলায় বললে আমি, আমরা জাতীয় যা কিছু আছে সব হচ্ছে উত্তম পুরুষ, তুমি, তোমরা জাতীয় যা কিছু আছে সব হচ্ছে মধ্যম পুরুষ, আর আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যা আছে সব হচ্ছে প্রথম পুরুষ। তাহলে প্রথম পুরুষের ব্যবহারই হচ্ছে বেশি। এরপর হচ্ছে আমরা পুরুষটা এখন জানলাম। আমরা যখন একটা ক্রিয়াপদ ক্রিয়াপদের সাথে মানে ধাতুরূপের সাথে কোনো বিভক্তি লাগাই, পুরুষের পর আরেকটা কোন বিষয় আমাদের জানা দরকার হয়? বচন। হ্যাঁ, বচন। আমরা প্রথমে দেখবো যে এটা কোন পুরুষে আছে, তারপর দেখবো কোন বচনে আছে। বচন আমরা বাংলায় পড়ি শুধু দুটো, এক বচন এবং বহু বচন, কিন্তু সংস্কৃততে বচন আছে তিনটে। কি কি? এক বচন, এক বছর দ্বিবচন, বহুবচন। হ্যাঁ, এক বচন, দ্বিবচন, বহু বচন। এই যে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন মানে হচ্ছে একজনকে বুঝালে বা একটা বস্তুকে বুঝালে, দ্বিবচন মানে হচ্ছে দুজনকে বুঝালে বা দুটো বস্তুকে বুঝালে, আর বহু বচন মানে হচ্ছে সকলকে একসাথে যখন বুঝাবে। এগুলো অনুসারেও হচ্ছে রূপভেদ হয়। আমরা শব্দরূপে দেখেছি যে বচন ভেদে বিভক্তি রূপগুলো চেঞ্জ হয়। তারপর লকারের ক্ষেত্রেও দেখেছি যে বচনটা আমাদেরকে জানতে হয় প্রথম পুরুষে সেটা কি এক বচনে আছে নাকি বহু বচনে আছে, সে তারপর ওটা অনুযায়ী হচ্ছে আমাদের রূপটা প্রয়োগ করতে হয়। তাহলে শব্দটা দেখে হচ্ছে আমাদের বুঝতে হবে যেটা কোন বচনে আছে। যদি ক্রিয়াপদের ক্ষেত্রে ধরি তাহলে হচ্ছে কর্তা কোন বচনে আছে। আর যদি অন্য কোনো শব্দের ক্ষেত্রে ধরি যেখানে আমরা বিভক্তি প্রয়োগ করছি, তাহলে ওই শব্দটা আহ, যে শব্দটা আমরা অনুবাদ করছি বা যে শব্দটাকে আমরা বিভক্তিতে প্রয়োগ করছি তার কোন বচন আছে সেটা আমাদের বুঝে নিতে হবে। তারপর সেই অনুযায়ী হচ্ছে রূপটা প্রয়োগ করতে হবে। যেমন আমরা প্রথমে একদম ক্লাস শুরুর প্রথমে বলি কি, শ্রী গুরুভ্য নমঃ। গুরু শব্দটা কোন পুরুষ বলুন তো, সরি কোন লিঙ্গ বলুন তো? এটা পুলিঙ্গ হবে না? হ্যাঁ, পুংলিঙ্গ। তো উকারান্ত পুংলিঙ্গ আমাদের বইয়ে কোনটার রূপ আছে উকারান্ত পুংলিঙ্গ? হ্যাঁ দিদি, বুঝি নাই। উকারান্ত পুংলিঙ্গ আমাদের বইয়ে কোনটা আছে? উকারান্ত পুলিঙ্গ। সাধু, সাধু শব্দটা আছে। হ্যাঁ, সাধু। সাধু। তাহলে গুরু শব্দটা হচ্ছে সাধু শব্দের মতো হয়েছে। আর এটাতে কোন বিভক্তির কোন বচন হয়েছে? গুরু হচ্ছে এক বছর। না, দেখুন এতদিন ধরে আমরা ক্লাস করছি, প্রতিদিন ক্লাসের শুরুতে এটা বলা হয়, কিন্তু কারো ওই জিজ্ঞাসাটা আসেনি যে হ্যাঁ এটা কেন বলছে, এটা কেন এরকম হচ্ছে। আচ্ছা, আমরা এখন একটু জেনে নিই। ওম শ্রী গুরুভ্য নমঃ। গুরুভ্য, গুরুভ্যটা হচ্ছে সাধুভ্য এর মতো। আমরা জানি যে যখন নমঃ হয়, নমস্কার করি, তখন কোন বিভক্তি লাগে? শিবায় নমঃ, কৃষ্ণায় নমঃ, কোন বিভক্তি লাগাই আমরা? প্রথমা বিভক্তি। না, পঞ্চমী চতুর্থী। সম্প্রদানে চতুর্থী, আমরা নমস্কারটা অর্পণ করছি, সম্প্রদান করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাই এটাতে চতুর্থী হবে। তো কৃষ্ণায় নমঃ এটা হচ্ছে কৃষ্ণ অকারান্ত নর শব্দে নরায়র মতো। একই রকম ভাবে শিবায় নমঃ, ওটাও শিব, শিব, এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দের মতো, তাই এটার চতুর্থীর এক বচনে শিবায় নমঃ হয়েছে। গুরুভ্য নমঃ, গুরুভ্য হচ্ছে সকল গুরুকে প্রণাম করছে, সকল গুরু, অর্থাৎ চতুর্থীর বহু বচনের কথা বলছে। আমরা গুরুকে প্রণাম করে তারপর ক্লাস শুরু করি, কারণ আমরা জানি যে যখন কোনো শিক্ষা গ্রহণ করতে হয় আগে গুরু প্রণাম করতে হয়, ঈশ্বরের পরেই হচ্ছে গুরুকে প্রণাম করতে হয়। তাই হচ্ছে ক্লাসের শুরুতে এই গুরু প্রণামটা করে তারপর বৈদিক শান্তি মন্ত্র পাঠ করা হয়। এবং যে শান্তি মন্ত্রটা পাঠ করি সেটার অর্থ আহ দিয়ে দেওয়া হয়েছিল গ্রুপে, ওটার অর্থ দেখলেও দেখবেন যে আম, শিক্ষার ক্ষেত্রে শিক্ষাটা চাওয়া হচ্ছে ওই মন্ত্রের মাধ্যমে।
আচ্ছা, তাহলে আমরা এটা কেন এলাম? ওই যে গুরু ভিয়া শব্দটা থেকে। এখন আমরা যদি আমরা তো জানতাম না। আচ্ছা, আমরা যদি একটু খুঁজে বের করতাম তাহলেই দেখতে পেতাম যে গুরু শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ এবং তার সাথে হচ্ছে চতুর্থীর বহুবচন হয়েছে। তো এরকম করে কোন একটা শব্দ সেটার কোন বচন পুংলিঙ্গ হচ্ছে সেটা আমরা জানতে হবে। জেনে তারপর ওটা প্রয়োগ করতে হবে। আমরা এতদিন 6 মাস ক্লাস করেছি, কেউ যদি জিজ্ঞেস করে যে হ্যাঁ আপনি তো ক্লাস করেছেন, দেখি দেখি বলুন কি কি শিখলেন, তখন তো আমাদের পারতে হবে, না হলে বলবে যে কিছুই শিখেননি। সব আমাদের ব্যর্থতা। আচ্ছা, এরপর হচ্ছে আম, তাহলে আমরা কতটুক পর্যন্ত গেলাম? আচ্ছা, বচন, তিনটা বচন পর্যন্ত গেলাম। একই রকম ভাবে আম, লিঙ্গ হচ্ছে তিনটা, কি কি? পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। হ্যাঁ, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে আহ সংস্কৃততে সব তিনটা তিনটা করে পেয়েছি আমরা, বচনও তিনটা, লিঙ্গও তিনটা, পুরুষও তিনটা। এটা এগুলো হচ্ছে একদম বেসিক সংস্কৃত, এটা হচ্ছে একদম প্রথম দিকের ক্লাসে আমাদেরকে যা পড়ানো হয়েছিল। পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, আর আমরা বাংলায় যেভাবে শব্দ শুনে বলে দিই যেটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, সংস্কৃততে কিন্তু ওভাবে বলা যায় না। এটার শব্দ রূপটা কোথা থেকে এসেছে, শব্দ মূল, ধাতুর যেরকম একটা মূল আছে, ধাতু মূল, শব্দের একটা মূল আছে, তো সেই মূলটা থেকেই হচ্ছে লিঙ্গটা আসে। আমরা প্রথম দিকে একটা ক্লাসে পড়েছিলাম যে একই শব্দ যার অর্থ হচ্ছে স্ত্রী, সেটার একটা হচ্ছে ভারিয়া। ভারিয়া হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। দ্বার, দ্বার হচ্ছে অকারান্ত, দ্বার সেটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। আর আরেকটা কি ছিল, কালাত্রা বোধহয়, সেটা ছিল আম, নপুংসক লিঙ্গ। অর্থাৎ তিনটার অর্থই কিন্তু স্ত্রী বা পত্নীকে, সহধর্মিণীকে বোঝায়, কিন্তু তিনটা শব্দ এমন ভাবে এসেছে যে তিনটা তিন লিঙ্গে চলে গেছে। তাহলে আমাদেরকে, আমরা যে আমরা যেহেতু এখনো ধাতুমূলের মতো শব্দমূলগুলো শিখিনি, তাই হচ্ছে কি করব, যে আমাদের বহুল প্রচলিত যে শব্দগুলো, যেমন আমরা এখন সবাই জেনে গেছি যে বালক, বালকা, এই শব্দটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ। তারপর হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা, লতার মতো কি হয়, সীতা, গীতা, মিতা, যতগুলো আছে। তারপর আরো কিছু শব্দ যেমন আর কি কি শিখেছি, ফল, ফল শব্দের মতো অকারান্ত পুংলিঙ্গ শব্দ, অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ কি কি আছে। মানে এতদিন যা যা শিখেছি আমরা। তারপর আপনাদের যে মধ্যবর্তী পরীক্ষার আগে একটা তালিকা দিয়ে দেওয়া হয়েছিল যে কোন শব্দ কোন লিঙ্গে পড়ে, ওইগুলো ওগুলো হচ্ছে আবার দেখে নিব। আরো কিছু শব্দ হয়তো এই এই টার্মে অ্যাড হবে, যেহেতু আমরা আরো কিছু প্র্যাকটিস করেছি। তো ওইগুলো থেকেই হচ্ছে আমরা জেনে নিব যে কোন শব্দটা কোন লিঙ্গে পড়েছে। যেহেতু আমরা এখনো শব্দমূলটা শিখিনি, শব্দমূল থেকে যে আমরা ডিফাইন করবো যে হ্যাঁ এটা এটা পুংলিঙ্গে যাবে, এটা স্ত্রীলিঙ্গে যাবে, ওটা আমরা কিন্তু এখনো শিখিনি। তাই হচ্ছে আমরা ওই যে প্র্যাকটিস করে যেগুলো শিখেছি সেগুলোই মনে রাখতে হবে। আচ্ছা, এইগুলো গেল হচ্ছে আমাদের তিনটা লিঙ্গ, তিনটা বচন, আর তিনটা পুরুষ। এরপর হচ্ছে আমরা কি শিখেছিলাম একদম প্রথম ক্লাসে? কি শিখেছিলাম? আমি, আমরা দুজন, আমরা সকলে। তারপর তুমি, তোমরা দুজন, তোমরা সকলে। তারপর সে, তারা দুজন, তারা সকলে। এই শব্দগুলো শিখেছিলাম না আমরা? হ্যাঁ। হ্যাঁ। তো এখন আমরা জানি যে এই শব্দগুলো কোথা থেকে এসেছে, এগুলো কোথা থেকে এসেছে? ধাতু, ধাতু থেকে না? না, ধাতু তো ক্রিয়াপদ হলে বলে। এগুলো এসেছে শব্দরূপ থেকে। যেমন শব্দের উপর, সরি। হ্যাঁ, আসমাত শব্দের প্রথম আর রূপগুলো আমরা এখন জানি। আহম, আবাম, বয়ম, এবং এগুলোকেই আমরা বলেছিলাম যে আমি, আমরা দুজন, আমরা সকলে। তারপর হচ্ছে তুমি, তোমরা দুজন, তোমরা সকলে। এগুলো কি ছিল, এই রূপগুলো কি ছিল? ত্বম ইউবাম ইয়ম। হ্যাঁ, ওয়াম, ইউবাম, ইউয়াম, তিনটা রূপ। এগুলো এসেছে ইউসমাত শব্দের প্রথম আর তিনটা বচন থেকে। প্রথম আর এক বচনে হচ্ছে ত্বম, দ্বিবচনে হচ্ছে ইউবাম, বহু বচনে হচ্ছে ইউয়াম। একই রকম ভাবে যখন আমরা তার শব্দ নিব, অর্থাৎ সে, সেটার যখন প্রথম আর রূপগুলো দেখবো, সাহা, তৌ, তে, এটা হচ্ছে পুংলিঙ্গ হলে। আর যখন স্ত্রীলিঙ্গ হবে তখন সা, তে, তাহা। এক কাজ করি, আমরা কিছু আহ, বাক্য গঠন করে প্র্যাকটিস করি, তাহলেই হচ্ছে আমরা পারবো আশা করি। আচ্ছা, আমরা কয়টা লকার পড়েছিলাম? 5টা।
কি কি ছিল? এটা হচ্ছে লট লকার, লট লকার, লিট লকার, লট লট বিধিলিঙ্গ বিধিলিঙ্গ, আর তারপর লং। লং। হ্যাঁ, প্রথমে হচ্ছে বর্তমানকাল। বর্তমানকালে কোন লকার? বর্তমানকালে আমরা কোন লকার ব্যবহার করি? বর্তমানকালে হচ্ছে লট লকার। তারপর অতীতকালে? লং লং লকার। হ্যাঁ, লং, লং লকার। লং লকার। তারপর ভবিষ্যৎকালে? লিট লকার, লিট ব্রিথ লকার। ঠিক আছে। লিট আর লিট লকার। বাকি দুটো হচ্ছে লোট আর বিধিলিঙ্গ। লোট হচ্ছে যখন আমরা ইংলিশে যেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, বাংলায় হচ্ছে আদেশ বা অনুজ্ঞা সূচক যে বাক্যগুলো, কাউকে কিছু বলা, করতে বলা বা রিকোয়েস্ট করা বা আদেশ দেওয়া, নির্দেশ দেওয়া, ওইরকম বাক্যগুলোতে হচ্ছে আমরা লোট লকার ব্যবহার করি। আর হচ্ছে বিধিলিঙ্গটা হচ্ছে যখন উচিত অর্থে যে আমার এই কাজটা করা উচিত, তখন হচ্ছে আমরা বিধিলিঙ্গটা ব্যবহার করি। আমাদের বেশিরভাগ মন্ত্রে যখন আমরা নমস্কার করি বা কিছু চাই, তখন হচ্ছে আহ লোটটা বেশি ব্যবহৃত হয়, তারপরেই ব্যবহৃত হচ্ছে বিধিলিঙ্গ। তো এই দুটো হচ্ছে আমরা যখন শাস্ত্র চর্চা করব, তখন এই দুটোর প্রয়োগ বেশি দেখতে পাবো, লোট আর বিধিলিঙ্গ। যেমন সবগুলো মন্ত্রের শেষে নমঃস্তুতে আমরা বলি। তো এই শব্দটা যদি আমরা একটু ভেঙে ভেঙে বলি, তাহলে এটা কি আসে? নমঃস্তু, তারপর হচ্ছে তে। নামাহাস্তু এটা হচ্ছে নম ধাতু থেকে এসেছে। নামাস্তু, এই যে নম হ, এরপর যে বিসর্গটা আছে সেটা হচ্ছে স্বজাত বিসর্গ। আমরা বিসর্গ সন্ধি পড়েছি না, যে স্বজাত বিসর্গের সময়, এটা সন্ধির সময় কি আসে? একটা দন্ত সয় হসন্ত আসে। তো সেই দন্ত সয় হসন্তটা এসে নামাজ, তারপর একটা তু লেগেছে। তুটা কোন লকারের? কোনটা দিদি? বুঝলি? তু। তু। আচ্ছা, নমস্তু। আহ, এটা হচ্ছে বিধিলিঙ্গ। না, এটা হচ্ছে লোট লকারে। লোট লকারের প্রথম পুরুষ একবচন তু, তারপর প্রথম পুরুষ দ্বিবচনে হচ্ছে তাম, তারপর প্রথম পুরুষ বহুবচনে হচ্ছে অন্তু। তু তাম অন্তু। টু তা, টু তা মন্তু, হি তম ত, আনি আব আম। হ্যাঁ। রাইট। টু থাম। হ্যাঁ, তো নামাহাস তু মানে আমরা এখানে লোট লকারে প্রয়োগ করেছি নম ধাতুর সাথে। নামাহাস তু তে। এই তেটা কোথা থেকে এলো? ওই যে আমরা একটু আগে বলেছি যে নমস্কারের ক্ষেত্রে চতুর্থী হয়, তো ইউজমাত শব্দের চতুর্থী রূপ দেখবেন তে, মানে তোমাকে বা আপনাকে। তো নমঃস্তুতে যখন বলে তখন হচ্ছে নমস্কার, তোমাকে, মানে আমি তোমাকে নমস্কার করছি এরকম। তারপর আহ আহ, অনেকগুলো শেষে থাকে প্রণমামি। প্রণমামি কেন বলে? প্রপূর্বক নম ধাতু, তার সাথে হচ্ছে লট লকারের উত্তম পুরুষ একবচন মি, প্রণম, তারপর আমি, প্রণমামি, অর্থাৎ আমি প্রণাম করছি। তো এই শব্দগুলো আমরা কেন বলছি? যে আমরা যখন আমরা সংস্কৃত শিখি তো মেইনলি ওই শাস্ত্র চর্চা করার জন্য। এই যে আমাদের যে দেব ভাষা, আমাদের সবগুলো শাস্ত্র হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা, সেগুলোকে আমরা জানার জন্য সংস্কৃতটা শিখি। তো এগুলো যদি একটু রিলেট করে পড়তে পারি না, আমাদের মজাটা মানে তখনই পাবো সংস্কৃত পড়ে। আর যখন রিলেট করতে পারবো না, তখন মনে হবে যেগুলো কি পড়ছি, কেন পড়ছি, কোনো ঠিক নেই। কি কোথা থেকে কি কতগুলো পড়ে ফেলছি। তো মুখস্থ করা হচ্ছে বেশি দিন মনে থাকে না, কিন্তু যখন আমরা এরকম বাস্তবে প্রয়োগগুলো দেখবো, তখন হচ্ছে আমাদের মনে থাকবে হ্যাঁ এটা তো ওটা ছিল। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন লকারগুলো একটু দেখি।
এই যে এখানে হচ্ছে লকার, 5টা লকার। এখানে একটা একটা জায়গা হয়নি, বিধিলিঙ্কটা পরে আছে। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে আমরা 4টা লকারের রূপগুলো দেখছি, মানে কোন বিভক্তিগুলো হয়। আমরা তো প্রথমে ধাতু নিই। যখন আমরা ধাতু রূপ প্রয়োগ করি তখন কি করি? একটা ধাতু নিই, তারপর হচ্ছে আম, কোন কালে আছে, কোন পুরুষে আছে, কোন বচনে আছে সেটা মিলিয়ে এখান থেকে বিভক্তিগুলো নিয়ে তারপর হচ্ছে ক্রিয়াপদ গঠন করি, তাই না? আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা রূপগুলো একটু দেখে নিই। এরপর হচ্ছে আমরা প্রয়োগে চলে যাব, অর্থাৎ কিছু বাক্য আছে সেগুলোকে আমরা অনুবাদ করব। আচ্ছা, এখানে দেখলাম আমরা লট, লোড, লং আর রিচ, এই 4টা, অর্থাৎ বর্তমান, অতীত, ভবিষ্যৎ আর হচ্ছে আদেশ বা অনুজ্ঞা, এগুলোর ক্ষেত্রে আমরা কি কি প্রয়োগ করব সেগুলো। এরপর আছে বিধিলিঙ্গ, এবং বিধিলিঙ্গের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে একটু ব্যতিক্রম হয়। কোনগুলোর ক্ষেত্রে? যেগুলোর শেষে অ বা উ উচ্চারিত হয়। যখন আমরা এখানে একটা উদাহরণও দেওয়া আছে যাতে আমরা একটু আবার মনে করতে পারি, যে ভূ ধাতু, ভূ ধাতু যখন আমরা প্রয়োগ করি তখন হয়ে যায় ভব। ভব শব্দটা শেষে অ উচ্চারিত হচ্ছে, তাই হচ্ছে এখানে আহ যখন আমরা ভব এর সাথে ইয়াতটা লাগাই তখন ভব ইয়াত না হয়ে হয়ে যায় ভবে। কিভাবে হয়? সন্ধির নিয়মে। আমরা সন্ধিতে পড়েছি না, যে একটা শব্দের শেষে যদি অ উচ্চারিত হয় এবং পরবর্তী শব্দের শুরুতে যদি হ্রস্বই কিংবা দীর্ঘই থাকে তখন দুটো মিলে কি হয়ে যায়? এ হয়। এ কার হয়। তো এ কারটা এখানে এসেছে, আর হয়ে গেছে ভবেত। তো এটা হচ্ছে সন্ধির নিয়মে হয়েছে। তখন বিথির ক্লাস কি আমি করেছিলাম? না মনে হয়। আচ্ছা, তখন হচ্ছে আহ আমরা তখন বুঝিনি যেটা কিভাবে হয়েছিল। এখন হচ্ছে আমরা সন্ধির নিয়ম অনুযায়ী, যেহেতু আমরা সন্ধিগুলো জানি, তাই এখন আমরা বলতে পারছি। আর এখানে ইয়াতটা ইত কেন হয়েছে? এই যে নিচে দেখুন, আমি এখানে ভাবা এর সাথে ইত, রস্ব ই, তারপর খণ্ড ত বা তয় হসন্ত যোগ করেছি কেন? এটা হচ্ছে বিধিলিঙ্গের একটা নিয়ম। বিধিলিঙ্গের পিডিএফটা আমি আরেকবার একটু ওপেন করি। দেখা যাচ্ছে তো? এটা হচ্ছে বিধিলিঙ্গের প্রয়োগের নিয়ম। কি ছিল এখানে? যখন অকার থাকে, শুধু অকার নয়, একটা ধাতুর শেষে যখন অ উচ্চারিত হয় বা উ, উ রস্য উকার উচ্চারিত হয়, অথবা হচ্ছে আর কি ছিল, নু ছিল বোধহয়, আর কি ছিল? আচ্ছা, এটা যেটা বলছিলাম, যে এটা কখন হয়? যখন হচ্ছে কোন একটা শব্দের শেষে আহ অ উচ্চারিত হয়, অর্থাৎ কোন একটা ধাতু যখন আমরা এটা প্রয়োগ করব, প্রয়োগের সময় দেখবো যে এটা অ উচ্চারিত হচ্ছে। যেমন ক্রি ধাতু, ক্রি ধাতু যখন আমরা প্রয়োগ করি তখন হয়ে যায় কর। তো এটা শেষেও অ উচ্চারিত হচ্ছে। তারপর এখানে আছে ভূ ধাতু, ভূ ধাতুর শেষেও যখন আমরা প্রয়োগ করছি তখন হয়ে যাচ্ছে ভাবা, শেষে অ উচ্চারিত হচ্ছে। তো এরকম যখন অ উচ্চারিত হয় তখন আহ বিধিলিঙ্গের ক্ষেত্রে যে ইউজটা আছে, ইউজ মানে কোনটা? মধ্যম পুরুষের, সরি, প্রথম পুরুষের যে বহুবচন ইউজ, সেই ইউজটা কি হয়ে যাবে?
ইউস মানে একটা রস্বই চলে আসবে সামনে। তারপর ইয়ামটা হয়ে যাবে ইয়াম, এবং ইয়াকটা হয়ে যাবে ইয়াক, অর্থাৎ যতগুলো অন্তঃস্থ আহ, জ আছে সবগুলোর আগে একটা করে ই চলে আসবে। এটা হচ্ছে যখন অকার উচ্চারিত হয়। এই কারণে তখন আমরা ওখানে দেখেছি যে এই যে দেখুন সন্ধির নিয়মে যখন ভাবা এরপর ই আছে, অর্থাৎ এরপর ই আছে, তখন দুটো মিলে একার হয়ে গেছে। একইভাবে ভাবা যোগ ইয়াতাম, ইয়াতামের ইয়াটা হয়ে গেছে রস্বই ইতাম, তখন ইতামের সাথে যখন অর্থাৎ রস্বইর সাথে যখন ভাবা যুক্ত হয়েছে তখন হয়ে গেছে ভাবেতাম, অর্থাৎ সন্ধির নিয়মে একটা একার চলে এসেছে। এটা হচ্ছে বিধিলিঙ্গের প্রয়োগ। আমাদের বেশিরভাগ ধাতু আমরা এখন পর্যন্ত যেগুলো দেখেছি, যেগুলোর শেষে হচ্ছে উচ্চারিত হবে সেগুলো এই ভূ ধাতুর মতো হবে। যেমন এখানে ভূ ধাতু থেকে প্রথম পুরুষ একবচনে হয়েছে ভাবে, তাহলে কৃ ধাতু থেকে কি হবে? কৃ ধাতু থেকে কি হবে? করে। হ্যাঁ, কারেক্ট। তো এভাবে করে হচ্ছে আমরা প্রয়োগটা দেখবো। আর এজন্যই হচ্ছে আমাদের যে নোট সেটাতে হচ্ছে আলাদা করে অন্য কোনো কোনোটার প্রয়োগ দেখানো হয়নি, কিন্তু ওই যে বিধিলিঙ্গেরটা যেহেতু একটু অন্যরকম এবং এটার ব্যতিক্রম আছে, তাই হচ্ছে এটাতে এই যে ভূ ধাতুরটা একসাথে করে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, যাতে আপনারা পাঁচটা লকার একসাথে একই জায়গায় পেয়ে যান, তার সাথে বিধিলিঙ্গ মানে যেটার একটু ব্যতিক্রম আছে সেটার প্রয়োগটাও যাতে একসাথে পেয়ে যান। একদম নিচে নিচেই আছে যাতে একদম দেখতে পারেন। আচ্ছা, এই হলো আমাদের পাঁচটা লকার। এখন হচ্ছে আমরা বিভিন্ন বাক্যে প্রয়োগ করে এই লকারগুলো, এবং বাক্যে শুধু তো ক্রিয়াপদ থাকে না, অন্যান্য আরো শব্দ থাকে, সেই শব্দগুলোতে আমরা হচ্ছে বিভিন্ন বিভিন্ন বিভক্তি প্রয়োগ করে সেগুলোর হচ্ছে সংস্কৃততে রূপান্তর করব। তাহলে একই সাথে আমাদের কয়টা কাজ হয়ে যাচ্ছে? তিনটা কাজ। ধাতুরূপ গুলো প্র্যাকটিস হয়ে যাচ্ছে, সাথে শব্দরূপ। আর কি হচ্ছে, ওই যে আমাদের যে প্রশ্নের যে বাংলা থেকে যে সংস্কৃত অনুবাদটা আছে সেটার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এখন পড়ি। এখানে কিছু বাক্য আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে হচ্ছে আমরা সংস্কৃততে রূপান্তর করব। শুরু করি। তাহলে প্রথম বাক্যটা কি আছে? যে আমরা গ্রীষ্মকালে কাশী গিয়েছিলাম। আমরা আমরা এই সংস্কৃত কি? বয়ম। বয়ম। হ্যাঁ, বয়াম। যেহেতু এখানে বলেনি যে আমরা দুজন, তাহলে আমরা ধরে নিব যেটা আমরা বহুবচনে আছে। তাহলে আমরা এর সংস্কৃত আমি লিখবো বয়াম। তারপর কি আছে? গ্রীষ্মকালে। কাল নির্দেশ করলে সেটাকে আমরা কোন বিভক্তিতে ফেলি? বর্তমান কাল না এটা না? অধিকরণ কাল। হ্যাঁ, অধিকরণ। যখন কোনো সময়, স্থান বা কাল বোঝায় তখন হচ্ছে আমরা আহ অধিকরণটা প্রয়োগ করি। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে আমরা বুঝে নিলাম যে এটাতে কোন কোন বিভক্তি হবে। সপ্তমী বিভক্তি। হ্যাঁ, সপ্তমীর এক বচন গ্রীষ্মকাল, এক বচনকে নির্দেশ করছে। আর গ্রীষ্মকালের সংস্কৃত সামার, এটার সংস্কৃত কি? তামাস। গল্পে তো গ্রীষ্মকালই পড়ছিলাম হ্যাঁ, সংস্কৃতে। বাহ, খুব গ্রীষ্ম। ভালো। এজন্যই হচ্ছে আমরা গল্পগুলো পড়েছি, যাতে বিভিন্ন শব্দের প্রয়োগগুলো আমরা জানতে পারি। অর্থাৎ এখানে গ্রীষ্মকালে যেটা আছে সেটা সংস্কৃততেও গ্রীষ্মকালে হয়ে থেকে যাবে। কেন? এক তো হচ্ছে গ্রীষ্মকাল, এটা সংস্কৃত শব্দ, তার উপর হচ্ছে সপ্তমীর এক বচনে কি হয়? কি হয়? নর থেকে হয় নারে, গ্রীষ্মকাল যেহেতু এটা একটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাহলে গ্রীষ্মকাল থেকে হবে গ্রীষ্মকালে। তাহলে আমাদের দুটো শব্দ রূপান্তর শেষ, বয়াম গ্রীষ্মকালে। কাশী গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? কাশী গিয়েছিলাম। তাহলে কাশী শব্দের কোন বিভক্তি কোন বচন হবে? ষষ্ঠী বিভক্তি এক বচন। আমরা একটু আগে বললাম না যে স্থান বোঝালে অধিকরণ বোঝায়? সরি।
হ্যাঁ, কিন্তু দেখুন, আমরা যখন অধিকরণ পড়ছিলাম একটা ব্যতিক্রম পড়েছিলাম। কি পড়েছিলাম? গমনার্থে। হ্যাঁ, তোমার গমনার্থক ধাতু থাকলে তখন স্থান অধিকরণে সপ্তমী না হয়ে কি হয়, দ্বিতীয়া হয়। তখন আমরা কি করব? দ্বিতীয় হবে। কাশি শব্দের দ্বিতীয়। দ্বিতীয়া, কাশিম। কাশি দিয়ে আর গিয়েছিলাম, এটা যদি আমরা লং লকার দিয়ে করি তাহলে কিভাবে হবে? এই বাক্যে আমাদের কর্তাকে, আমরা যে বাক্যটা রূপান্তর করছি, আমরা। আমরা, আমরা অর্থাৎ উত্তম পুরুষ বহুবচন। তাহলে আমরা লং লকারের উত্তম পুরুষ বহুবচনের রূপটা দেখে নিই। কি আছে? আমহ। আম। তাহলে আমরা জানি যে লং লকার যখন হয় তখন ধাতুর আগে একটা অ আসে। তাহলে গম ধাতুর সাথে কি হবে? গমাম্যহ। অগচ্ছাম, অগচ্ছাম। আচ্ছা, আমরা কিন্তু এখন আরো একটা জিনিস শিখেছি। একটা প্রত্যয় দিয়েও হচ্ছে আমরা অতীতকাল নির্দেশ করি। কোন প্রত্যয়? মনে নেই দিদি। তাওয়াতু। আমরা যখন অতীতকালে রূপান্তর করি তখন তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে লট লকার দিয়ে তারপর শেষে স্ম যোগে, একটা হচ্ছে লিট লকার দিয়ে, আরেকটা হচ্ছে তাওয়াতু দিয়ে। অর্থাৎ পুরো বাক্যটা একই রেখে শুধু যখন আমরা ক্রিয়াপদটাতে তাওয়াতু প্রয়োগ করব তখনই হচ্ছে পুরো বাক্যটা অতীতকাল নির্দেশ করবে। তাহলে আমরা যদি এটা ওইভাবে করি, এটা আছে বহু বচনে, আর এটাকে আমি ধরে নিব হচ্ছে তাওয়াতুর জন্য দুটো জিনিস দেখতে হয়। একটা হচ্ছে কোন পুরুষ আছে, কোন লিঙ্গে আছে, কোন বচনে আছে। আমরা এখানে কোন লিঙ্গ এটা আমরা নির্দেশ করতে পারছি না, তাই আমরা এটা পুংলিঙ্গ ধরে নিব। তখন হবে পুংলিঙ্গ বহুবচনে কি হয়? গমিষ্যতি না, কত শিয়াতি তো কত হয় বন্ধু রিতে। হরিতে কত বন্ধু গতবন্তঃ। কত বন্ধু সমস্যা নেই, এগুলো প্র্যাকটিস করতে করতে পেরে যাবো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি এটা লিখেছি যাতে আপনাদের এটা একটু মনে পড়ে। দিদি ডর লাগে একটু সংস্কৃত। আচ্ছা, তো এভাবে করে করেছি। আর আরেকটা কি বলেছি? লট লকারের প্রয়োগ করে শেষে একটা যদি স্মল লাগিয়ে দিই। তিন রকম ভাবে আমরা রূপান্তরটা করতে পারি। লট লকার হলে কি হবে? লট গম লকারের, দত্ত এই যে লট লকারের উত্তম পুরুষ বহুবচনে আছে আমহ, তাহলে হবে গচ্ছামহ স্ম। এখন তিনটায় দেখানোর কারণ কি? যে আপনাদের যাতে একটু রিভাইজ হয়ে যায়, তার সাথে হচ্ছে পরীক্ষার সময় যেটা মনে থাকে, শুধু পরীক্ষার সময় না। ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করছে যে হ্যাঁ, একটা অতীতকালের বাক্য বলছে যে আপনি তো শিখেছেন সংস্কৃত, দেখি কি শিখেছেন, আমাকে এই বাক্যটার অনুবাদ বলুন, এরকম প্রায় বলে। তো তখন হচ্ছে যাতে যে কোনো একটা দিয়ে করে দিতে পারেন। না করে দিতে পারলে তো তখন বলবে কি শিখেছেন। এই জন্য হচ্ছে তিনটে দেখালাম। যেটা মনে থাকে সেটা দিয়ে করে দিবেন। আর এগুলোর তো ব্যাকরণগত, ও যদি বলে যে না হয়নি, তখন আপনি ব্যাকরণগত কারণ দেখিয়ে দিতে পারবেন যে না এগুলো হয়। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের প্রথম বাক্যটা। তাহলে কি হলো? যে বয়ম গ্রীষ্মকালে কাশীম অগচ্ছাম, অথবা গতবন্তঃ, অথবা গচ্ছামহ স্ম। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে কোনো একটা বাক্য যখন সংস্কৃততে রূপান্তর করব তখন শব্দ ধরে ধরে যাব, কোন শব্দে কোন বিভক্তি হচ্ছে সেটার রূপ অনুযায়ী যাব। আর আম, যদি আমরা বুঝতে না পারি যে কোন বিভক্তি হচ্ছে তাহলে আমরা কি করি? কি করি? ক্রিয়াপদকে প্রশ্ন করি। যখন কে বা কারা দিয়ে প্রশ্ন করি তখন পায়, যেটা পাই সেটা হচ্ছে কর্তা। যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তখন যেটা পাই সেটা হচ্ছে কর্ম। তারপর কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করে যেটা পাই সেটা হচ্ছে অধিকরণ, অর্থাৎ সপ্তমী হবে। তারপর কোনো কিছু কাউকে দিয়ে দিচ্ছে, কাকে দিচ্ছে সেটা যখন প্রশ্ন করি যেটা পাই সেটা হচ্ছে সম্প্রদানে চতুর্থী। এরপর হচ্ছে কোথা থেকে, এটা যখন প্রশ্ন করি যে উত্তরটা পাই সেটা হচ্ছে পঞ্চমী। এরকম করে হচ্ছে প্রশ্ন করে করে আমরা আহ বিভক্তিগুলো নির্ণয় করতে পারবো।
আচ্ছা, এর পরের বাক্য আছে সে আজ রাতে আসবে। এখানে ক্রিয়াপদ কোনটা এই বাক্যে? সে। সে। ক্রিয়াপদ বলেছি। আচ্ছা, আসবে। আশা। আসবে। হ্যাঁ, আসবে। আশা। আসবে। আশার কাজটা এটা কোন কালকে নির্দেশ করছে? আসবে, ভবিষ্যৎ। হ্যাঁ, ভবিষ্যৎকাল। তো ভবিষ্যৎকাল হলে আমরা কোন লকার ব্যবহার করি? নামটা বলতে হবে। রিট। লর্ড লর্ড লিট। লিট। রিট। হ্যাঁ। তো আমরা লিট। এখন রিটের রূপগুলো একটু দেখে নিই। আর এখানে আমরা এমনিতে দেখতে পাচ্ছি যে সে, এটা হচ্ছে, আমরা জানি যে সে বলতে প্রথম পুরুষ একবচন বোঝায়। তারপরে হচ্ছে আমরা রিটের রূপগুলো একটু দেখে ফেলি যে এই তো এখানে আছে শিয়াতি, শিয়াতাহ, শিয়ান্তি, শিয়াসি, শিয়াথাহ, শিয়াথা, শ্যামি, শ্যাবা, শ্যামা। তাহলে ওখানে আমাদের ছিল সে, যেটা ছিল প্রথম পুরুষ একবচন, তাহলে কি হবে? এই শিয়াতিটা হবে শিয়াতি। শিয়াতি। আমরা সেতে। এখন রূপটা দেখে নিলাম, এখন আমরা হচ্ছে প্রয়োগটা করব। আচ্ছা, আশা। আশাটার জন্য আমরা কোন ধাতু ব্যবহার করি? আমরা ব্যবহার করি আপূর্বক আবো। গম ধাতু। গম ধাতুর অর্থ হচ্ছে যাওয়া, তার সাথে যখন একটা আ যুক্ত হয়ে যায় তখন হয়ে যায় আশা। তাহলে আমরা আপূর্বক গম ধাতু ব্যবহার করব। আর এটা যেহেতু প্রথম পুরুষ একবচন, আমরা কি রূপ দেখেছিলাম? খ্যাতি। শিয়াতি। তাহলে হবে আ গামি শিয়াতি। দেখুন এখানে আরেকটা জিনিস আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এ, সাধারণত গম ধাতুর প্রয়োগের সময় কি হয়ে যায়? আম, গমটা গচ্ছা হয়ে যায়, কিন্তু যখন আমরা রিট লকারে প্রয়োগ করব তখন কিন্তু গমটা গচ্ছ হয় না, গমটা গম থেকে যায়। অর্থাৎ গামিষ্যাতি, গামিষ্যামা, গামিষ্যাব এরকম থেকে যায়। তাহলে এখানে আমাদের একটা কাজ শেষ, আমাদের ক্রিয়াপদটা রেডি হয়ে গেছে। এরপর আমরা কি কোনটাকে রেডি করব? কর্তা। হ্যাঁ, কর্তা। কর্তা আছে কে? কে আসবে? সে আসবে, সে। সে। সে এর সংস্কৃত কি? স। সাহা। হ্যাঁ, সাহা। সা। আর যদি স্ত্রীলিঙ্গ বলি? সা। হ্যাঁ, সা। তা। তাহলে আপনারা দুটো দিয়ে করতে পারেন, যেহেতু এখানে বোঝা যাচ্ছে না যে সেটা কি স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ। তো দুটো দিয়ে করতে পারবেন, সাহ বা সা। তারপর আজ। আজ এর সংস্কৃত কি? আজকে। অদ্য। অদ্য। হ্যাঁ, খুব ভালো। এটা কোন ধরনের শব্দ? অব্যয়। অব্যয়। হ্যাঁ, অব্যয়। আদ্য হচ্ছে একটা অব্যয়। সাহ বা সা, আদ্য। তারপর হচ্ছে রাতে। রাত্রি। 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 কি পড়েছিলাম আমরা? আমরা ওখানে কিছু সময় নির্দেশক অব্যয় পড়েছিলাম, যে সায়ম মানে হচ্ছে সন্ধ্যাবেলা, প্রাতম মানে হচ্ছে সকালবেলা, ভোরে। তারপর হচ্ছে আর কি ছিল? নাকতাম মানে হচ্ছে রাতে বেলা। তো নাকতাম এটাও একটা অব্যয়, তাই এটার কোনো রূপ পরিবর্তন হবে না। যখন অব্যয় হবে তখন হচ্ছে আমাদের আর বিভক্তি আর বচনের টেনশন করতে হবে না, যেরকম রূপ আছে সেরকম বসিয়ে দিতে পারবো। তাহলে হচ্ছে পুরো বাক্যটা আমাদের এখন আহ কমপ্লিট হয়ে গেছে। আমরা পুরো বাক্যটা এখন বলতে পারবো। কি বলবো? যে সহ বা সা আদ্য নক্তম আগমিষ্যতি। নক্তম মানে হচ্ছে রাতে। আর যদি আমরা রাত শব্দটাকে আলাদা করে নিতাম কোনো অব্যয় না নিয়ে, তখন আবার দেখতে হতো যে কখন আসবে, কখন এটা হচ্ছে অধিকরণ, অধিকরণের সপ্তমী হয়। তারপর রাত শব্দের এমন একটা শব্দ নিতে হতো, সেটার সাথে সপ্তমী প্রয়োগ করতে হতো। তো এর চেয়ে ভালো যে আমরা অব্যয়ের প্রয়োগগুলো বেশি বেশি করে করি, কারণ অব্যয়গুলো আহ নিজে তো চেঞ্জ হয় না, তার উপর যদি মানে জানি সরাসরি বসিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে হলো সহ বা সা আদ্য নক্তম আগমিষ্যতি। হুম। এরপর যে বাক্যটা আছে, মীরা তাকে একটি চিঠি লিখেছে। তো এখানে আগে আমরা কি দেখবো যে ক্রিয়াপদ কোনটা, ক্রিয়াপদ কোনটা? লিখা। হ্যাঁ, লেখাটা কোন ধাতু থেকে আসে? লিখ ধাতুতে। লিখ ধাতু থেকে।
হ্যাঁ, লিক ধাতু থেকে। তার সাথে হচ্ছে আমরা এখানে দেখবো যেটা কোন কালে আছে, বর্তমান কালে। বর্তমান কালে। তাহলে লট, লট লকার তো আমাদের সবার সবচেয়ে প্রিয় লকার, কারণ ওটা আমরা সবচেয়ে বেশি পারি, তাই না? আচ্ছা, তারপরে দেখে নিই এই যে লট লকারের রূপগুলো। ওখানে ছিল মীরা। মীরা হচ্ছে প্রথম পুরুষ একবচন, তো প্রথম পুরুষ একবচন এখানে কি আছে? তি। হুম, তার সাথে আমরা বাকি রূপগুলো দেখে ফেলি, যে এখানে উত্তম পুরুষের রূপগুলো হচ্ছে আমি, আবহ, আমহ। মধ্যম পুরুষের রূপগুলো হচ্ছে সি, থাহা, থা। তারপর হচ্ছে প্রথম পুরুষের রূপগুলো হচ্ছে তি, তাহা, আন্তি। আমরা এখানে লাগাবো হচ্ছে তি। তারপর লিক ধাতুর সাথে তি লাগিয়ে কি হয়? লিখাতি। লিখাতি। ঠিক আছে, তাহলে আমাদের ক্রিয়াপদ রেডি। এরপর আমরা কাকে রেডি করব? কে লিখছে? কর্তা মীরা। মীরা লিখছে। মীরা, মীরা, আমরা দেখতে পাচ্ছি যেটা আকারান্ত একটা স্ত্রীলিঙ্গ শব্দ। কেন বলছি এটা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ? কারণ এখনো পর্যন্ত আমরা কোনো আকারান্ত পুংলিঙ্গর কিছু পড়িনি। নেই, না। একদম বলবো না, আছে। ওটার খুবই মানে রেয়ার, আমাদের জন্য তো এখনো আসেনি। তাই হচ্ছে আমরা যতগুলো আকারান্ত শব্দ দেখবো সবগুলোকে কি ধরে নিব? স্ত্রীলিঙ্গ। এখানে মীরা হচ্ছে একটা মেয়ের নাম, তাই আমরা এটাকে স্বভাবতই ধরে নিব যেটা আকারান্ত লতা শব্দের মতো। আর আকারান্ত লতা শব্দের প্রথম আর একবচনে কি হয়? মীরাই থাকবে। হ্যাঁ, মীরাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এখানে মীরা রেখে দিব। মীরা লিখাতি। কি লিখছে? চিঠি। চিঠি লিখছে। তাহলে চিঠি শব্দটাই হচ্ছে, আমরা কি লাগাবো? পত্রম। হ্যাঁ, পত্রের শব্দটা হচ্ছে আম, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। তো কি লিখছে দিয়ে যেহেতু প্রশ্ন করে আমরা পেয়েছি, তাই হচ্ছে এটা বাক্যের কর্ম। কর্মে আমরা দ্বিতীয়া লাগাই, তাহলে হচ্ছে এখানে হবে পত্রম। আহ ফল থেকে হয় ফলম। আর ফল শব্দের মতো। হ্যাঁ, পত্রা থেকে হবে পত্রম। পত্রম। তার সাথে দেখুন একটি পত্র বা একটি চিঠি, এই একটি শব্দটা হচ্ছে এবং চিঠির বিশেষণ। তাহলে একটি এবং শব্দ, এটাও এটাও একই হবে, ফল একই। শব্দের দ্বিতীয় এককের মতো। হ্যাঁ, তাহলে আমরা জানি যে যখন বিশেষ্য বা বিশেষণ, একটা বিশেষ্যের যখন একটা বিশেষণ থাকে তাহলে সেটারও একই বচন, একই লিঙ্গ একই হয়। রূপ হয়। তাহলে একটি, একটি এর সংস্কৃত কি? একম। এক। তার সাথে হচ্ছে দ্বিতীয়ার এক বচন লাগিয়ে একম হবে। একম। হ্যাঁ। মীরা একম পত্রম লিখতি। কাকে লিখছে? তাকে। তাকে। আম, তো আমরা এই শব্দটা কোথা থেকে নিব? অস্মকম সহ তো প্লিজ, দিদি মনে আসছে না। হ্যাঁ, আমরা দেখবো যে তাকে, তাকে বলতে এখানে থার্ড পার্সনকে বোঝাচ্ছে, বা প্রথম পুরুষকে, তাই হচ্ছে আমরা এটাকে তদ শব্দের শব্দরূপ নিব। তদ শব্দের পুংলিঙ্গ থেকেও নিতে পারি, তদ শব্দের স্ত্রীলিঙ্গ থেকেও নিতে পারি। কাকে লিখছে দিয়ে যেহেতু পেলাম, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা কি পাই? কর্ম পাই। তাই কর্মের দ্বিতীয়া, অর্থাৎ তাকে শব্দটাকেও আমরা দ্বিতীয়াতে প্রয়োগ করব। তদ শব্দের দ্বিতীয়ার এক বচন কি আছে দেখুন। আপনি বলে দেন দিদি। আচ্ছা, আপনারা কি বই নিয়ে বসেছেন? দিদি বাহিরে আসছে, বই নেই কাছে। আচ্ছা, ঠিক আছে। আমরা যদি এটাকে পুংলিঙ্গ ধরি তাহলে হবে তাম। ত, ম হসন্ত, অথবা ত, তম। তারপর হচ্ছে অনুস্বার। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে একম, এ শব্দটা হচ্ছে একটা স্বর বর্ণ, বর্ণ। তাই হচ্ছে আমরা, এটা মই হবে। হুম। আর যদি এটাকে স্ত্রীলিঙ্গ ধরি তাহলে হবে তাম, অর্থাৎ একটা আকার যুক্ত হয়ে যাবে। থাম, আথাম, অন্থাম না, যে তিনটে বহু বচন, দ্বিবচন। তাম, আ- তাম এটার হচ্ছে, এটা কি আপনারা এখানে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছেন। দেখুন, এখানে কিন্তু আম, লোট লকারের দ্বিবচনের প্রথম পুরুষ দ্বিবচনের রূপটাও কিন্তু তাম। হ্যাঁ, তো এখানে কিন্তু মিল আছে, তো এটা একটু মনে রাখতে হবে। অথবা এটা দিয়েও মনে রাখতে পারেন যে হ্যাঁ, তাকে সংস্কৃত হচ্ছে ওই লোট লকারের দ্বিবচনে যেটা হয় তাম।
লং লকারের তো তাম আছে। হ্যাঁ, লং লকারের সাথে লোড লকারের বেশিরভাগই মিল আছে, তবে পার্থক্য করা যায় কোনটা দিয়ে? ওই লং লকারের প্রথমে একটা অযুক্ত হয়, যেটা লোটে হয় না। এটা দিয়ে আপনাদের মধ্যবর্তী পরীক্ষায় একটা প্রশ্নও ছিল, যে কোনটা লং এর রূপ। তো ওখানের মধ্যে যেটা অযুক্ত যেটা ছিল, সেটাই হচ্ছে ওখানকার আনসার ছিল, তাই না? হ্যাঁ দিদি, পরীক্ষা দিয়ে 4 জনের মধ্যে চতুর্থ হব এটুকু জানি হয়তো, এটুকুই না। আচ্ছা। পরীক্ষা দিয়ে 4 জনে চতুর্থ হতে পারবো হয়তো, মানে অ্যাটেন্ড করতে পারবো এই পর্যন্তই, আর কিছু জানি না। না না, এভাবে বললে তো হবে না, আমাদের চেষ্টা করতে হবে, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব। বাকিটা ঠাকুরের সবচেয়ে উপর। বড় সার্বিক বিষয় বিবেচনা করে দিদি হচ্ছে হয়ে যায় কি আসলে, কেন জানি পড়াশোনাটাই হয় না, কোনো রকমে অ্যাটেন্ড করতে পারি ক্লাসে এ পর্যন্তই। তারপরে যে একটু যে আপনি বই নিয়ে বসবেন এই সময়টুকু বের করার, ছুটির ভেতরে আসলে আরো বেশি বিপজ্জনক অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে বইটা নিয়ে যদি না বসতে পারেন, এইগুলো তো পিডিএফ দেওয়া হয়। তো মোবাইলটা তো আমরা প্রায় প্রতিদিনই চেক করি, আমাদের মোবাইলে বিভিন্ন নোটিফিকেশন আসে, অনেক ইনফরমেশনও আসে, তো সেই হিসাবে আমরা যদি মোবাইলটা থেকেও একটু পিডিএফটা ঘেটে নিই না, তাহলে মনে থাকবে। আর এখন যেহেতু ওই ওই পরীক্ষা। ওইটা দেখেই একটু একটু যতটুকু ওই যে টুংটাং করা হচ্ছে আপনার সঙ্গে বলা হচ্ছে এইটা দেখেই যা বলতে টলতে পারছি। আর এখন যেহেতু একটু পরীক্ষা আসছে, এখন তো একটু প্র্যাকটিস করতে হবে হাতে কলমে, না হয়ে পারা যাবে না। ওই যে সবই মায়ের ইচ্ছা, দেখা যাক কি হয়। আচ্ছা, তারপর শেষ বাক্যটা এখানে যেটা আছে, যে তোমার মা ভালো রান্না করে। এখানে ক্রিয়াপদ কোনটা? রান্না করেন। হ্যাঁ, রান্না করেন। এটার সংস্কৃত আমরা কোন ধাতু থেকে পাই? এটা তি হচ্ছে পচ হ্যাঁ, পচ ধাতু। আর কে রান্না করে? মা। তাহলে তোমার মা, যার মাই হোক, তো এটা হচ্ছে মা যেহেতু, তাই এটা হচ্ছে প্রথম পুরুষ একবচন। তাই আর আছেও হচ্ছে বর্তমান কালে, তাই এটা কি হবে? পচাতি। পচতি। হ্যাঁ, পচাতি। এরপর হচ্ছে তোমার মা, কে রান্না করেন সেটা দিয়ে তো আমরা পাচ্ছি যে মা রান্না করেন। তার সাথে সম্পর্কিত যে শব্দটা, সেটা হচ্ছে তোমার। আমরা জানি তোমার মা। যখন আমরা ক্রিয়াপদকে মানে কোনো প্রশ্ন করে একটা শব্দের বিভক্তি নির্ণয় করতে পারছি না, তারপর যখন দেখবো যে ওই শব্দটা আরেকটা শব্দের সাথে সরাসরি সম্পর্কিত, যেমন এখানে মা শব্দটা তোমার শব্দটা অনেক বেশি সিগনিফিকেন্ট, অনেক বেশি যুক্ত, কার মা? তোমার মা। তো এরকম হলে আমরা কি করি? ষষ্ঠী প্রয়োগ করি। তো এই তোমার শব্দটাতে আমরা ষষ্ঠী প্রয়োগ করব, অর্থাৎ ইউজ মাছ শব্দের ষষ্ঠীর একবচন কি হয়? তাওয়া। তারপর মা, মাটা আমরা হচ্ছে আহ জননী দিয়েও করতে পারি অথবা মাতা দিয়েও করতে পারি। জননী হলে হচ্ছে আহ আহ দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, নদী শব্দের মতো। আর যদি মাতা দিয়ে করি তাহলে হচ্ছে ঋকারান্ত আহ স্ত্রীলিঙ্গ শব্দ, মাতৃ শব্দ থেকে আসে, তো এই জন্য ঋকারান্ত শব্দটা দেখতে হয়। আচ্ছা, তো জননী বা মাতা এটা হচ্ছে প্রথম পুরুষ একবচনের রূপ। তারপর ভালো রান্না করে। রান্না করাটা তো আমরা করে ফেলেছি, ভালো এটাকে কিভাবে করব? উত্তম হয় কিনা। ভালো রান্না, রান্নার সঙ্গে সম্পর্কিত রান্না যেভাবে, মানে রান্না করাটা যেভাবে করা হয়েছে ভালোটা ওইভাবে হবে না। হ্যাঁ, তাহলে এখানে আমাদের প্রথমেই কোন ভুলটা হয়েছে? ভুল না, এটাকে দুভাবে করা যায়। তারপরে হচ্ছে আপনি যেটা বললেন সেভাবে যদি ধরি, ওই যে আম, বিশেষ্য বিশেষণ, তখন আমাদেরকে হ্যাঁ। রান্নার শব্দটাকে বিশেষ্য ধরতে হবে, তখন ভালো শব্দটা হবে সেটার বিশেষণ। আর তখন রান্নাটাকে আমি আলাদা শব্দ ধরলে আমাদের ক্রিয়াপদ হয়ে যাবে করেন, যেটা ক্রি থেকে আসবে। আচ্ছা। আর যদি আমরা এভাবেই করতে চাই, আহ, যে মানে রান্না করাটাকে আলাদা করে পাঁচ দিয়ে যদি করতে চাই, তখন হচ্ছে কি হবে? রান্না করেন একসাথে পদ্ধতি, আর ভালোটার রূপ দিতে হবে। হুম, আমরা প্রথমেই বলেছি, আজকে ক্লাসে প্রথমে কেমন আছি, ভালো আছি, কি বলেছি রূপটা? দিদি প্রথমে ছিলাম না। সম্যক। হ্যাঁ, সম্যক। সম্যক। সম্যক।
সম্যক তো এখানে সম্যাক বা উত্তমা উত্তম এই দুটোর মধ্যে যে কোনো একটা আনতে পারি, কিন্তু ওই যে কথা হচ্ছে সম্যাক শব্দটা হচ্ছে আম, অব্যয়, কিন্তু উত্তম এই শব্দটা অব্যয় না। তো উত্তম শব্দটা যখন আমরা আনবো তখন আমাকে এই পচতিটা আর পচতি থাকতে পারবে না, তখন পচতিটা করতে হবে আহ এই রান্নাটাকে আলাদা করে, তারপর হচ্ছে ক্রি ধাতু। বিশেষ্য বিশেষণের মতো করে। হ্যাঁ, তাহলে এটা আমরা একবার সম্যাক পচাতি দিয়ে করবো, আরেকবার হচ্ছে রান্নাটাকে আলাদা করে ওভাবে করে করবো, যেহেতু দুটোই এসেছে ক্লাস। হুম। একটা হচ্ছে সম্যাক পচাতি, আরেকটা বলেছি আম, যদি রান্না, তাহলে হবে আহ, কি করেন, রান্না করেন, তাহলে আমরা তো ধরেই নিব যে এটা কর্ম, তখন কর্মে কি হয়? করতি করতি। আমি জিজ্ঞেস করেছি কর্মে কি হয়, কর্মে কোন বিভক্তি হয়? কর্মে দ্বিতীয়া। হ্যাঁ, তখন হবে উত্তমম। আহ তারপর হচ্ছে পখতুম। পক্তুম। সরি সরি, পাকতুম না, পাকতুম হলে তো তুমুন হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, উত্তমম, তারপর হচ্ছে পচনম, পচন করা। ওই যে পচ ধাতু থেকে যেরকম এসেছে সেটার যদি আমরা আমরা বলি না যে একটা কাজ, একটা হচ্ছে কাজের নাম। তো রান্না করা যদি কাজ হয় সেই কাজটার নাম হচ্ছে পচন ক্রিয়া, মানে সংস্কৃত করলে আর কি। আপনি তো পচন আমরা বাংলায় ধরি কি, পচে যাওয়া। হচ্ছে যাও। হ্যাঁ, তো সংস্কৃততে যখন আমরা এটা নিব তখন হবে হয়ে যাবে এটা পচন ক্রিয়া, এই পচন থেকে আসবে তখন হবে পচনম। আর এই পচন শব্দটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, সেটা বলতে দেখা যাচ্ছে না। যাচ্ছে দেখা। উঠলো না তো, কিভাবে দেখা গেল? আমি তো পচনম লিখে ফেলেছিলাম। পচনম এখানে লেখা দেখা যাচ্ছে, উত্তমম পর্যন্ত আছে। পচনম, তারপর হচ্ছে করেন। করতি করমি 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 করতি বা করতি করতি। উত্তমম আর পচনম এই দুইটা একই সাথে একই, মানে বিশেষ্য বিশেষণের সম্পর্কের জন্য একই ইয়েতে হয়েছে দিদি। হ্যাঁ, পচন শব্দটা হচ্ছে ওই যে বললাম যে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, ওইটার দ্বিতীয় এক বচন লাগিয়েছে, তাই উত্তম শব্দটা তো হচ্ছে উত্তম। দ্বিতীয় এক বচন লিখেছে, ক্লিবলিঙ্গ। ঠিক আছে। উত্তম শব্দটা যদি এখন কোনো পুংলিঙ্গের সাথে থাকতো, যেমন আমি যদি বলতাম যে উত্তম সাধু, সাধু শব্দটা হচ্ছে একটা উকারান্ত আহ পুংলিঙ্গ শব্দ, তখন কি হতো? তখন ওটার মতো করে আহ মানে, ওইটার দ্বিতীয়ার মতো করে হতো। হ্যাঁ, নর শব্দের দ্বিতীয়ার মতো করে হতো, অথবা সাধু শব্দের দ্বিতীয়ার মতো করে হতো। আচ্ছা, তাহলে এটা আমরা দুটো ভাবে শিখলাম, যে একটা হচ্ছে সম্যাক পচাতি, আরেকটা হচ্ছে উত্তমম পচনম করতি। অব্যয় ব্যবহার করলে সুবিধা। হ্যাঁ, অব্যয়গুলোর সুবিধা। এই জন্যই বলেছি অব্যয়গুলোর মানে যদি জানা থাকে, ওগুলোর আর কিছু চেঞ্জ করতে হয় না, যেমন আছে সেরকমই বসে যায়। করতি দিদি এটা এক বছর না করতি হ্যাঁ, এই যে এটার কর্তাকে, রান্নাটা কে করে? মাতা করে। আর মাতাটা হচ্ছে না আমি আমরার মধ্যে পড়ে, না তুমি তোমরার মধ্যে পড়ে। তাই আমি আমরা তুমি তোমরা ছাড়া যা আছে সবকিছু হচ্ছে প্রথম পুরুষ। এক বছর না আচ্ছা, এরপর হচ্ছে পরের স্লাইডে যাই, ওখানেও কিছু বাক্য আছে। আম, এখানে আছে প্রথম বাক্যটা, তারা গাছে জল ঢালছে। তারা, তারা শব্দটা আমরা কিভাবে করব? না, আগে তো দেখবো কোনটা ক্রিয়াপদ, কোনটা এখানে। জল দেওয়া। হ্যাঁ, জল দেওয়ার ক্রিয়াপদ আমরা কি পড়েছি গল্পে? জলম। জবাব হ্যাঁ, জলমই তো করছিলাম মনে ওই হয়। যে আমরা যখন আশ্রম মহা পড়েছিলাম তখন একটা পড়েছিলাম না, হ্যাঁ, যে জলম করেছি। সিঞ্চতি। সিঞ্চেতি। সিঞ্চন কারা সিঞ্চতি। হ্যাঁ, তো এই জন্যই হচ্ছে আমরা গল্পগুলো থেকে এখানে অনেক কিছু শিখতে পারি। তাহলে আমরা এখানে যেহেতু গল্প থেকে ওটা জেনেছি, আমরা এখানে সিঞ্চাতিটা ব্যবহার করব।
সিনচাতি তো হচ্ছে যখন সিঞ্চ ধাতুর সাথে প্রথম পুরুষ একবচন যুক্ত হয়। তো এখানে কি একবচন আছে? তারা দুইজন, দুইজন, দুইজন তো না, বহু বচনই আছে এটা। হ্যাঁ, তাহলে মানে কি হবে? সিনচান্তি। হ্যাঁ, সিনচান্তি। অন- অন্তি। সিনচান্তি, তাহলে আমাদের ক্রিয়াপদ রেডি। এরপর হচ্ছে কে সিঞ্চন করছে বা কে জল ঢালছে? তারা তারা সাহা তাও তে, তে হবে না দিদি? হ্যাঁ, তে, মানে প্রথম পুরুষের বহুবচন, তে। আর যদি এটা হচ্ছে যখন আমরা পুংলিঙ্গ ধরবো তাদেরকে, আর যদি আমরা স্ত্রীলিঙ্গ ধরি তাহলে কি হবে? সা, তে, তাহা। তাহা। তারপর হচ্ছে গাছে জল ঢালছে। আহ কি ঢালছে দিয়ে আমরা প্রশ্ন করতে পাই জল ঢালছে, তাহলে জল শব্দে কি হবে? দ্বিতীয়া। জল দ্বিতীয়া। জলম। জলম আমরা করেছি যে তে বা তাহা জলম সিঞ্চতি, সিঞ্চন্তি। এরপর হচ্ছে এখানে আরেকটা যেটা শব্দ রয়ে গেছে সেটা হচ্ছে গাছে। আমরা কি দিয়ে প্রশ্ন করে গাছে এই উত্তরটা পাই? কোথায় জল দেয় গাছে, বা কিসে জল দেয়? হ্যাঁ, তো এরকম যখন কোথায় জল দেয় বা কিসে জল দেয়, অধিকরণ। অধিকরণে সপ্তমী। তাহলে বৃক্ষ, বৃক্ষ শব্দটা কোন কোন লিঙ্গ? উম, এটা হচ্ছে ক্লিবলিঙ্গ। ভিক্ষু কি ক্লিবলিঙ্গ না? গাছ। বৃক্ষ, বৃক্ষ শব্দটা হচ্ছে আমাদের অকারান্ত, আমরা তো এটা উচ্চারণ করে বুঝতে পারছি। আর অকারান্তর মধ্যে আমাদের কি সমস্যা হয়, একটা যে পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ এটা বুঝতে পারি না। তো এটা হচ্ছে বৃক্ষ শব্দটা পুংলিঙ্গ, তাই এটা আমরা কি নর শব্দের মতো করব। তাহলে বৃক্ষ শব্দটাতে আমরা কি লাগাবো? সপ্তমী। সপ্তমীর এক বচন, বৃক্ষে। তাহলে পুরো বাক্যটা হলো তে বা তাহা বৃক্ষে জলম সিঞ্চন্তি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমরা দুজন, আলাদা করে বলে দিয়েছে দুজন, তাহলে আমরা এটাকে করব আম, তোমরা দুজন দিয়ে, অর্থাৎ ইউ বাম দিয়ে। আর এখানে ক্রিয়াপদ কোনটা? নিয়ে আসা। আনা। হ্যাঁ, তো নেয়া যখন আমরা করি তখন করি নি ধাতু দিয়ে, যেটার যখন প্রয়োগ হয় তখন আমরা নয়া করে ফেলি। আর যখন আনা হবে তখন কি করব, একটা আ যুক্ত করে দিব, আ পূর্বক নি ধাতু, তখন হবে আ নায়া, এরকম করে। আর এখানে যেহেতু আছে আম, আনো, তো অনেকটা আদেশ বা অনুজ্ঞার মতো শোনাচ্ছে, তো আমরা কোন লকার ইউজ করব? কোনটা ব্যবহার করি অনুজ্ঞাবাচক হলে? এটা প্রসারিদি পড়াইছিল, হুম। হুম, এই টপিকসটা প্রসারিদি পড়াইছিলেন, কিন্তু কোন লকার ভুলে গেছি এই মুহূর্তে। আচ্ছা, এটা হচ্ছে লোট অনুপ্রেম। লকার। লোট লকার, যখন আমরা আদেশ বা অনুজ্ঞা বুঝাই তখন হচ্ছে আমরা লোট লকার ব্যবহার করি। আর ওখানে ছিল হচ্ছে তোমরা দুজন, তাহলে মধ্যম পুরুষের দ্বিবচনের যে রূপটা সেটা নিব আমরা। তাহলে এখানে আছে মধ্যম পুরুষের দ্বিবচনের তম, তাহলে হবে আ নয়তম। আনায়াতম। হ্যাঁ, তাহলে আমাদের ক্রিয়াপদ হয়ে গেছে। এরপর হচ্ছে কারা আনে, তোমরা দুজন, বা কারা কাদেরকে আনতে বলছে? তোমরা দুজন। তো তোমরা দুজনের সংস্কৃত হচ্ছে আবাম। ইউবাম। ইউবাম। রূপম ইউবাম। ইউবাম। তারপর হচ্ছে উত্তম পুষ্প নিয়ে এসো, নিয়ে এসো তো আমরা করে ফেলেছি, নিয়ে এসো বা আনো, এটাকে তো আমরা করে ফেলেছি। আর আছে কি উত্তম পুষ্প, একটু আগেই করেছি আমরা উত্তম শব্দটাকে। আর পুষ্প শব্দটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। ফল শব্দের মতো। হ্যাঁ।
নিয়ে দ্বিতীয় হবে। হ্যাঁ, কারণ আমরা এখানে বলছি যে কি আনো, ফুল আনো তো। উত্তমম পুষ্পম। হ্যাঁ, একদম ঠিক আছে, উত্তমাম, তার সাথে হচ্ছে পুষ্প। পুষ্পম। এক্ষেত্রে কি আমরা সম্মুখ ব্যবহার করতে পারবো? হ্যাঁ। সামিয়াক, হ্যাঁ, অব্যয়গুলো আপনি প্রয়োগ করতে পারবেন। আর অব্যয়গুলো প্রয়োগের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই, আপনি করতে পারবেন। আর এখানে শব্দটা যেহেতু উত্তম ছিল, তাই আমরা এটা সরাসরি অনুবাদ করেছি। তাহলে পুরোটা হলো ইউবাম উত্তমম পুষ্পম আনয়তম। তারপর আছে আম, আমি বইটি চোখে দেখে রমাকে দিয়েছিলাম। আচ্ছা, এখানে ক্রিয়াপদ কোনটা? রমাকে দিয়েছিলাম। হ্যাঁ, দিয়েছিলাম। দিয়েছিলাম, হুম, এটা কোন ধাতু রূপ থেকে আসে? বি। দা ধাতু থেকে। হ্যাঁ, দা ধাতু থেকে। দা ধাতু দা থেকে হয়েছে। আপনি ইয়াচ্ছা দিয়েও করতে পারবেন, দা ধাতু বা দা দাতি এরকম দিয়েও করতে পারবেন, দুটোই করা যায়। আম, তো আমরা এখানে দা ধাতু থেকে কোনটা দিয়ে করবো, ইয়াচ্ছাতি না দা ধাতু, কোনটা ভালো হয়? দদাতু হবে এটা। হ্যাঁ, তাহলে আমি দিয়েছিলাম, তাহলে হচ্ছে আম, এটা, অহম। দাদা, দাদা। তাহলে এটা হচ্ছে দিয়েছিলাম যেহেতু অতীতকাল। আর হচ্ছে লং। উত্তম পুরুষের এক বচন, উত্তম পুরুষের এক বচনে কি হয়? আম। কম। তাহলে হবে দাদাম। কম। और হুম। दादा। অথবা হচ্ছে যদি ইয়াচ্ছা দিয়ে করি তাহলে আ ইয়াচ্ছাম। আচ্ছা, এরপর হচ্ছে কে দিয়েছিল? আমি। আমি এর সংস্কৃত হচ্ছে, বলুন। अहम। অহম। হ্যাঁ, अहम। আহাম। अहम। কি দিয়েছিলাম বা কি দেখেছি? বই। बोई। বই। बोई। পুস্তকম। হ্যাঁ, পুস্তাকাম। চোখে দেখে এটাকে কিভাবে করব? नेत्रम। হ্যাঁ, নেত্র তো, দৃশ্যতি। হ্যাঁ নেত্র শব্দটা বলেছেন। এটা এটা দিয়ে করা যায়। নেত্র শব্দটা হ্যাঁ, তাহলে কোন লিঙ্গ? নেত্র শব্দ হচ্ছে এটা, এটা পুলিঙ্গ। না, এটা ক্লিপ। চোখ। আচ্ছা, এখানে আমরা নেত্র শব্দ দিয়ে যদি করি, অথবা নেত্র এর পাশাপাশি যে আর যেগুলো শব্দগুলো আছে, যদি নয়ন দিয়ে করি, সেগুলো হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, অর্থাৎ ফল শব্দের মতো। আর ওটার দ্বিতীয়ার এক বচনের রূপ হয় নেত্রাম। নেত্রাম। তারপর হচ্ছে দেখে, এটা কিভাবে হবে? दृष्टि दृष्टम পশ্য दृश देखा देखे। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রত্যয়ের প্রয়োগ আসবে, আমি বলে দিলাম। এটা যেহেতু অসমাপিকা ক্রিয়া নির্দেশ করছে, তাহলে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন প্রত্যয় ব্যবহার করি? আমাদের অসমাপিকা ক্রিয়ার জন্য আছেই তিনটে। তার মধ্যে একটা হচ্ছে তুমুন। তুমুন বোঝায় হচ্ছে নিমিত্ত, মানে এটার জন্য ওটা করেছি। তো এখানে তো জন্য বুঝাচ্ছে না, তাহলে বাকি যে দুটো আছে অর্থাৎ তোয়াজ বা লিয়ব, যে কোনো একটা হবে। কোনটা হবে? बस। হ্যাঁ, তোয়াজ হবে। কেন হবে? ए, ভেঙে দিন। আচ্ছা, তোয়াজ এবং লিয়াব দুটোরই অর্থ একই, কিন্তু যখন কোনো আম, ক্রিয়াপদের পূর্বে কোনো উপসর্গ থাকে তখন হচ্ছে আমরা লিয়াব করি,
আর যখন উপসর্গ থাকে না তখন হচ্ছে আমরা তোয়াজ করি। দেখে এটা আমরা সাধারণত দৃশ ধাতু দিয়ে করি। তো এটার সাথে যেহেতু কোনো উপসর্গ লাগাচ্ছি না, তাই এটা আমরা তোয়াজ দিয়ে করব। দৃশ ধাতু থেকে তোয়াজ লাগিয়ে কি হয়? दृष्टम দৃষ্ট্বা। दृष्ट दृष्ट सॉरी আচ্ছা, এটা এখানে दृष्ट তিনটা আসছে না, এটা হচ্ছে মূর্ধন্য ষ ড, তার নিচে একটা অন্তস্থ ব। দৃষ্ট্বা অর্থাৎ আমি পুস্তকটা দেখে তারপর হচ্ছে রমাকে দিয়েছিলাম। কাকে দিয়েছিলাম? রমাকে দিয়েছিলাম। তাই রমা শব্দের অর্থাৎ আকারান্ত লতা শব্দের তৃতীয়ার দ্বিতীয়ার রূপের মতো হবে। কি বলছি, দ্বিতীয়ার এক বচনে। লতার দ্বিতীয়ার এক বচনে কি হয়? लताम लताम হ্যাঁ, তাহলে রমা থেকে হবে রামাম। रमम रमम আচ্ছা, তাহলে পুরো বাক্যটা আমাদের হয়ে গেল। আর এখানে বাক্যটা একটু আহ, কেমন কেমন, এটার অর্থ হচ্ছে এরকম যে আমি মানে অনেক সময় থাকে না যে চেক করে দেয় যে কোন বইটা দিচ্ছে, ওরকম আর কি। যে একটা বই সে নিজে চেক করে তারপর আমাকে দিয়েছে। আহম পুস্তকম নেত্রম দৃष्ट्वा রমাম আ দদাম্ভ আ যচ্ছম। শেষ। এরপর হচ্ছে শেষ দুটো বাক্য। আমরা দুজন কাল খেলা করব, খেলা দেখব, দেখা করব এবং খেলা করব। আচ্ছা, আমরা দুজন, এখানে দেখুন দুটো ক্রিয়া, একটা হচ্ছে দেখা করা, একটা হচ্ছে খেলা করা। খেলা করাটা আমরা কিভাবে করি? কোন ধাতুরূপ থেকে আসে? তীর। क्रीड 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 ক্রিয়া। আর এখানে আছে আমরা দুজন, তারপর হচ্ছে করব মানে ভবিষ্যৎকাল। তাহলে আমরা এখানে দেখে ফেলি যে লিট লকার, ভবিষ্যৎকালে তো লিট লকার হয়। তার হচ্ছে আমরা দুজন অর্থাৎ উত্তম পুরুষের দ্বিবচন সে কুশল দ্বিবচন। আমরা দুজন খেলা করব দেখা করব, তাহলে দুটোতে কি হবে? সে আব। क्या তাহলে হবে এখানে একটাতে হবে ক্রিড ধাতু থেকে, ক্রিড ধাতু থেকে হলে এটা কি হবে? क्रीडन्ति क्रीडन्ति ক্রীড়ন্তি হতো क्रीडित যদি আমরা লট লকারের প্রথম পুরুষ বহুবচন করতাম। আমরা করছি রিট লকারের লকারের পুরুষ দ্বিবচন। क्रीड এটা হবে ক্রিডিশ শ্যাব। বিশ্ব- বিশ্বাবহ। আরেকটা ধাতুরূপ আছে, সেটা আমাদেরকে বের করতে হবে। যে একটা তো গেল যে খেলা করব, আরেকটা আছে দেখা করব। দেখা করবোটা কিভাবে হবে? এটাও আমরা গল্পে পড়েছিলাম। এটা আসে মিল ধাতু থেকে। মিল ধাতুর অর্থ হচ্ছে দেখা করা বা মিট করা। তো এটা হবে মিলিশ শ্যাব আর ক্রিডিশ শ্যাব। দেখা করব খেলা করব। আচ্ছা, তাহলে আমাদের ক্রিয়াপদ দুটো রেডি। আর মাঝখানে যেহেতু এবং আছে, এবং এর সংস্কৃত আমরা কি লিখবো? एव চ হ্যাঁ, হ। চটা আমরা সাধারণত শেষে দিই, সংস্কৃত নিয়ম অনুযায়ী এটা হচ্ছে সবগুলো শেষে দেয়। অথবা মাঝখানেও দেয়া যায়, যেটা হচ্ছে ছন্দ রক্ষার খাতিরে সাহিত্যে যেটার প্রয়োগ হয় আর কি। কিন্তু সাধারণত আমরা যখন বাক্য গঠন করব শেষে দিব। তবে মাঝখানে দিলেও এটা ভুল হবে না। আচ্ছা, মিলিশিয়াওয়া ক্রিরিশিয়াওয়া চা, আমাদের ক্রিয়াপদ দুটো হয়ে গেল। এরপর হচ্ছে আমরা দুজন। আমরা দুজনের সংস্কৃত কি? আবাম। आबम আবাম। হ্যাঁ, আবাম। आबम তারপর হচ্ছে কাল। কাল মানে আগামীকাল, যেহেতু দেখা করব। তো আগামীকালের সংস্কৃত কি? আজ সংস্কৃত হচ্ছে আদ্যা। গতকালের সংস্কৃত হচ্ছে, আচ্ছা আপনারা বলুন स গতকালের। स स হ্যাঁ, ইয় আগামীকালটা হচ্ছে সুয়াহা। सः আর গতকাল ग ग ইয়াহা। ইয় य হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখুন বাক্যটা কিন্তু হয়ে গেছে, আর কোনো শব্দ এখানে নেই। আমরা দুটো ক্রিয়াপদ করেছি, আর একটা একটা সুয়াহা, এটা তো অব্যয়।
আর শুধু একটা কর্তা ছিল। পুরো বাক্যটার কিন্তু রূপান্তর হয়ে গেছে, যে আমরা দুজন, যার সংস্কৃত করেছি আমরা আবাম, কাল, সেটা হচ্ছে আগামীকাল সুয়াহা, আর দেখা করব হচ্ছে মিলিশিয়াবা, খেলা করব হচ্ছে ক্রিশিয়াবা, আর এবংটা হচ্ছে চ। তাহলে পুরো বাক্যটা রূপান্তর হয়ে গেছে। দিদি সাইডে হচ্ছে গতকালের যেটা বললেন সংস্কৃত, ওটা লিখে দেন তো একটু, গতকাল লিখে প্যাকেটে একটু লিখে দেন। আচ্ছা, লিখে দিচ্ছি। ইয়। এটা হচ্ছে এটার উচ্চারণ কি ইয়াহা? ইয়াহা। আচ্ছা, ইয়াহ। বাতা। ইয়াহা, গতকাল। তাহলে এই গেল হচ্ছে আমাদের প্রথম 8টা বাক্য। শেষ বাক্য যেটা আছে 9 নাম্বার, যে তারা দুজন দরিদ্রদের জন্য পোশাক কিনেছিল। এখানে ক্রিয়াপদ কোনটা? কেনা। পোশাক কিনেছিল। হ্যাঁ, কিনেছিল। কেনার ধাতুটা আমরা কোথা থেকে নিই? ক্রি ধাতু। হ্যাঁ, ক্রি ধাতু। ক্রি ধাতুটার, লং লকার, কিনেছিল। হ্যাঁ, লং লকার হবে। আর এটা যখন ক্রি ধাতুটা যখন প্রয়োগ হয় তখন কি হয়ে যায়? ক্রীড়া, ন আসে একটা, মূর্ধন্য ন। আর যেহেতু এটা লং লকার, একটা অ আসবে তার সাথে, আমরা দেখি যে এটার সাথে কি রূপ হবে। তারা অক্ষীণ। তারা হ্যাঁ, তারা দুজন মানে হচ্ছে আহ প্রথম পুরুষের দ্বিবচন। লং এর প্রথম পুরুষে কি হয়? অক্ষীণতাম। হ্যাঁ, ক্রীড়াতাম। তাম। হুম। তাহলে কিনেছিল, কারা কিনেছিল? তারা। তারা দুজন। তাহলে এটার সংস্কৃত কি? তাম। না তো, দুজন। সাহা তো তো তে, তৌ হবে। তো সা তো তো সরি। হ্যাঁ, আর যদি স্ত্রীলিঙ্গ থেকে করি তখন হয় সা তে হ্যাঁ সা। তাহা, তখন হবে তে। আচ্ছা, স্ত্রীলিঙ্গে। এখন কাদের জন্য কিনেছিল? দরিদ্রদের জন্য। দরিদ্রদের জন্য। আচ্ছা, এখন দরিদ্রকে যদি পোশাকটা দেওয়া হয় সেটা সাধারণত আমরা কি ধরি? সম্প্রদান হবে চতুর্থী। হ্যাঁ, সম্প্রদায়। সম্প্রদান। তাহলে দরিদ্র শব্দ, এটার সংস্কৃত কি? দরিদ্রই হবে এটা। হ্যাঁ, দরিদ্রই। দরিদ্রই হবে, এটাও আমরা গল্পে পেয়েছি। তাও দরিদ্র শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তার সাথে চতুর্থীর বহুবচন হবে। কি আছে নর শব্দের চতুর্থীর বহুবচন? নরসদ্যে চতুর্থী বিভক্তি। নর নরা নরাহ। চতুর্থী বিভক্তি হচ্ছে যে আপনার নরায়। এটা এখানে তো বহুবচন আছে। আচ্ছা, নরেভ্য। হ্যাঁ, তাহলে কি নরেভ্য। হবে? দরিদ্রে নরেভ। দরিদ্রেভ্যः। হ্যাঁ। আর আমরা এখানে জন্য শব্দটার আলাদা করে সংস্কৃত করব না, কারণ নিমিত্ত অর্থে চতুর্থী হয়, এটা বোঝানোর জন্য হচ্ছে এখানে দরিদ্রদের জন্য লেখা হয়েছে। তারপর হচ্ছে পোশাক কিনেছিল। কি কিনেছিল? পোশাক কিনেছিল। বস্ত্র। পোশাক। বস্ত্র। হ্যাঁ, বস্ত্র। বস্ত্র। এই শব্দটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। দ্বিতীয় হবে না? হ্যাঁ, বস্ত্রায় বস্ত্রকম। বস্ত্রম। বস্ত্র। বস্ত্রম। বস্ত্রকম। ফল শব্দের মতো। হ্যাঁ, ও। দেখুন আমরা যখন প্রথমে শুরু করেছিলাম তখন আমাদের অনেক কষ্ট হচ্ছিল, এরপর করতে 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 আমরা অনেকটা শিখে গেছি। এরকম যারা আজকের ক্লাসে প্র্যাকটিস করেছেন, আমি শিওর তারা একটু হলেও বেশি পারবেন বাকিদের চেয়ে। কেন? ওই যে আমরা হাতে কলমে প্র্যাকটিসটা করেছি, এটার জন্য। ওই যে একটা চেষ্টা করছি শব্দ সংস্কৃত রূপান্তর করার, হচ্ছে না, আবার বলছে, আমি বলে দিচ্ছি, এটার কারণে হচ্ছে ওইটা মাথায় সেট হয়ে যাচ্ছে। আজকের ক্লাসটা ক্লাসে পাচ্ছি কিন্তু পরীক্ষার খাতায় পারি না দিদি। এই এই বাক্যগুলোই থাকবে হয়তো। ও কর্তা চেঞ্জ হয়ে যাবে, অথবা ক্রিয়াপদটা চেঞ্জ হয়ে যাবে, মানে এই টাইপের বাক্যই থাকবে। দিদি আমাদের আচ্ছা গল্পগুলো কি দেওয়া হয়েছে, কি কি গল্প মানে করতে হবে, কিংবা কথোপকথনের যেটা? আচ্ছা, এটা হচ্ছে আপনাদের মধ্যবর্তী পরীক্ষার পর থেকে যা যা পড়ানো হয়েছে ওগুলোই। আচ্ছা, দেখুন বুঝতে আপনারা পেরেছি। গতবারের প্রশ্নটা দেখলেও দেখবেন যে আমাদের বিদ্যালয় খুব সুন্দর।
আমাদের আমাদের মানে হচ্ছে আসমাত শব্দের ষষ্ঠী, তাহলে হবে হুম আসমাকাম। বিদ্যালয় তো বিদ্যালয়। তারপর হচ্ছে খুব হুম। সুন্দর। খুব মানে, অতি। হ্যাঁ তারপর অতি সুন্দর। হ্যাঁ সুন্দর, সুন্দরম শেষ। তারপর হচ্ছে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষকঃ ছাত্রদেরকে, তাদেরকে ছাত্রদেরকে, তাহলে ছাত্র শব্দের বহুবচন হবে ছাত্রান, নরানের মতো ছাত্রান। তারপর ছাত্র। পড়াচ্ছেন, আহ পর ধাতু থেকে আসবে ওটা। তারপর শিক্ষক যেহেতু প্রথম পুরুষ একবচন, পাঠায়াতি, এভাবে করে হবে। তো এই দেখুন এগুলো কিন্তু একদম সহজ কিছু বাক্য। তারা চা পান করেন, চা শব্দটার সংস্কৃত তো আমরা একটা ক্লাসে পড়েছিলাম, যখন অব্যয় পড়েছিলাম। কি পড়েছিলাম যে আপনি চা পান করবেন না কফি, তো ভবান চায়ম পিবতি উত বিপত্তি। কাফিন। হ্যাঁ ওরকম ছিল। তো দেখুন একদম সহজ কিছু বাক্য থাকবে যেগুলোর সংস্কৃত আপনারা জানেন, যে শব্দগুলোর বা যা ক্লাসে করানো হয়েছে তার মধ্য থেকে, এর বাইরে কিছু দেয়নি। তারপর আছে রমেশ এবং মহেশ কলকাতা গিয়েছিল। আমি অল্প ভিডিওটা দেখা যাচ্ছে না, আপনি কোথায় থেকে পড়ছেন? আমি তো প্রশ্ন থেকে পড়ছি, আগের বছরের প্রশ্ন, সেটা ও আপনাদের আচ্ছা। বইয়ে দেওয়া আছে। আচ্ছা, তো যেটা বলছি, ভয় পাওয়ার কিছু কোনো কারণ নেই। ক্লাসে যা পড়ানো হয়েছে, যে যেরকম করে করানো হয়েছে, যে ক্রিয়াপদগুলো দিয়েছিল ওগুলোই থাকবে, এর থেকে বাইরে কিছু থাকবে না। আর আগের ক্লাস নোটগুলো মানে একদম প্রথম থেকে যা যা পড়ানো হয়েছে ওগুলো ধরে একটু প্র্যাকটিস করবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শান্তি মন্ত্রের মাধ্যমে ক্লাসটা শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।